হাই, আমি ক্যালেব আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম শুরু থেকে ধাপে ধাপে একটি wordpress.org ওয়েবসাইট তৈরি করবেন। আপনি যদি অনেক দিন ধরে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে চেয়ে থাকেন এবং সবকিছু খুব জটিল মনে হয়, তাহলে চিন্তা করবেন না, আমি আছি আপনাকে সাহায্য করার জন্য। এই টিউটোরিয়াল শেষে আপনার কাছে একটি সম্পূর্ণ কার্যকরী ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকবে, যা দেখতে পেশাদার এবং দর্শকদের জন্য প্রস্তুত। আমরা একসাথে সবকিছু সেট আপ করব, হোস্টিং এবং ফ্রি ডোমেন নাম নেওয়া থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, একটি টেমপ্লেট বেছে নেওয়া এবং সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার ব্যবহার করে আপনার সাইট কাস্টমাইজ করা পর্যন্ত। কোনো কোডিংয়ের দরকার নেই। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, সম্ভবত আপনি ইতিমধ্যেই জানেন যে ওয়ার্ডপ্রেসের দুটি আলাদা ভার্সন আছে। একটা হলো wordpress.com আর আরেকটা হলো wordpress.org। wordpress.org বেছে নেওয়াটাই একদম সঠিক সিদ্ধান্ত। এটা আপনাকে wordpress.com-এ পাওয়া সব থিম, প্লাগইন আর পেজ বিল্ডারগুলোতে একদম বিনামূল্যে অ্যাক্সেস দেয়। এই টিউটোরিয়ালে আমরা এটি ব্যবহার করছি, তাই আমি আপনাকে যেসব টুল দেখাবো সবই একেবারে ফ্রি। তবে যে কোনো ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে একটা খরচ থাকেই, আর সেটা হলো ওয়েব হোস্টিং। হোস্টিং মূলত সার্ভারে কিছু জায়গা ভাড়া নেওয়া, যাতে আপনার ওয়েবসাইট অনলাইনে থাকে এবং সবাই সহজেই অ্যাক্সেস করতে পারে। ওয়ার্ডপ্রেস ফ্রি সফটওয়্যার, কিন্তু থাকার জন্য একটা জায়গা দরকার, আর হোস্টিং আমাদের সেই সুবিধাটাই দেয়। আমি আপনাকে দেখাবো কিভাবে সবচেয়ে ভালোভাবে ওয়েব হোস্টিং নিতে হয় একদম এখনই। কিন্তু তার আগে চলুন দ্রুত দেখে নেই এই টিউটোরিয়ালে আমরা যে 5টি ধাপ অনুসরণ করব, তাহলে আপনি ঠিকই বুঝতে পারবেন পরের ধাপে কি আসছে। প্রথমে হোস্টিং সেট আপ করব, তারপর ডোমেন, ওয়ার্ডপ্রেস, থিম ও প্লাগইন সেট আপ করে ওয়েবসাইট কাস্টমাইজ করব। আমরা ধাপে ধাপে এগোবো, তাই চলুন হোস্টিং দিয়ে শুরু করি। অনেক ধরনের হোস্টিং প্রোভাইডার আছে, কিন্তু আমি যেটা সাজেস্ট করি বিশেষ করে নতুনদের জন্য, সেটা হলো হোস্টিঙ্গার। এটা দ্রুত, সাশ্রয়ী আর ব্যবহার করতেও খুব সহজ। হোস্টিঙ্গার এমনকি wordpress.org দ্বারা অফিসিয়ালি সুপারিশকৃত একটি বিশ্বস্ত হোস্টিং প্রোভাইডার। তাই আপনি যদি কিছু টাকা বাঁচাতে চান এবং আপনার হোস্টিংয়ের সবচেয়ে কম দাম পেতে চান, তাহলে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান, অথবা ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন। ওই লিঙ্ক ব্যবহার করলে আপনি নিশ্চিতভাবেই সবচেয়ে কম দামে হোস্টিং পাবেন। এগিয়ে যান এবং ওই লিঙ্কটি নতুন ট্যাবে খুলুন, তাহলে আপনি এই পেজে চলে আসবেন। উপরে আপনি দেখতে পাবেন ডিসকাউন্ট কোডটি ইতিমধ্যেই আপনার জন্য প্রয়োগ করা হয়েছে, এবং আপনার প্ল্যান বেছে নিতে নিচে যান এবং স্টার্ট নাও ক্লিক করুন। নিচে স্ক্রল করলে 3টি প্ল্যান পাবেন: প্রিমিয়াম, বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ। আমি ব্যক্তিগতভাবে বিজনেস প্ল্যান নেওয়ার পরামর্শ দিই। এটা আপনাকে খুবই সাশ্রয়ী মূল্যে প্রচুর রিসোর্স দেয়। এতে 50 জিবি NVMe স্টোরেজ ও ফ্রি ডোমেন পাবেন। এটি অধিকাংশ ওয়ার্ডপ্রেস সাইটের জন্য উপযুক্ত। প্রয়োজনে পরে প্ল্যান পরিবর্তন করা যাবে, তাই আমি বিজনেস প্ল্যানটি বেছে নিচ্ছি। তাহলে এখানে আমি চুজ প্ল্যান ক্লিক করব। এরপর বিলিং টার্ম বেছে নিন। ডিফল্টভাবে 48 মাস সেট করা থাকে, যাতে সাশ্রয় সবচেয়ে বেশি। তবে চাইলে আপনি এটি 24, 12 বা 1 মাসের প্ল্যানেও বদলাতে পারেন। সর্বনিম্ন আমি 12 মাসের প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। এতেও আপনি ভালো পরিমাণে সাশ্রয় পাবেন এবং প্রথম বছরের জন্য একটা ফ্রি ডোমেনও পাবেন। তাহলে এই ভিডিওর জন্য আমি 12 মাসের অপশনটাই নিচ্ছি। নিচে আপনার ডোমেন নাম বেছে নিন। এটি প্রথম বছর ফ্রি পাবেন। আপনার পছন্দের নামটি সার্চ বক্সে লিখুন। আমি এখন আমার ডোমেন নাম লিখছি। দেখুন, আমার ডোমেনটি পাওয়া যাচ্ছে। চেষ্টা করুন .com যুক্ত ডোমেন নিতে। এরপর এখান থেকে ডোমেনটি সিলেক্ট করুন। ডিফল্টভাবে সময়কাল 2 বছর সেট করা থাকবে। আমি এটিকে 1 বছরে পরিবর্তন করে নিচ্ছি। ডান পাশে আপনার কার্টের সবকিছু রিভিউ করতে পারবেন এবং দেখুন কুপন কোডটি প্রয়োগ হয়েছে। ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করলে কুপনটি নিজে থেকেই কাজ করবে। সব ঠিক থাকলে চলুন কন্টিনিউ করি। হোস্টিংজার অ্যাকাউন্ট না থাকলে আগে সাইন আপ করুন। তাহলে এখানে আপনার ইমেল ঠিকানা দিন এবং একটি পাসওয়ার্ড তৈরি করুন। আপনি যখন শেষ করবেন তখন রেজিস্টারে ক্লিক করুন। আপনি যখন এই পেজে আসবেন তখন আপনার বিলিং ঠিকানা আর পেমেন্ট তথ্য দিন। আমি এখন এগুলো পূরণ করছি এবং শেষ হলে দ্রুত এগিয়ে যাব। আমি আমার বিলিং তথ্য এবং পেমেন্ট তথ্য পূরণ করে ফেলেছি। এগুলো হয়ে গেলে আমি এগিয়ে সাবমিট পেমেন্টে ক্লিক করব। এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর আপনাকে হোস্টিংজারের অনবোর্ডিং সেটআপে নিয়ে যাওয়া হবে। তাহলে এই পর্যায়ে আমরা ধাপ 1 এবং 2 শেষ করেছি। আমরা আমাদের ওয়েব হোস্টিং সেটআপ করেছি এবং একটা ডোমেন নাম নিশ্চিত করেছি।
পরবর্তী ধাপ হচ্ছে ধাপ 3। চলুন এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। এখানে হোস্টিঞ্জারের অনবোর্ডিং সেটআপে প্রথমেই আপনাকে বেছে নিতে হবে আপনি নিজের জন্য ওয়েবসাইট তৈরি করছেন নাকি অন্য কারো জন্য। আমার ক্ষেত্রে আমি নিজের জন্যই বেছে নিচ্ছি। তারপর আমি নিচের ডান পাশে গিয়ে নেক্সটে ক্লিক করব। আমি একটা ওয়েবসাইট তৈরি করব, তাই ক্রিয়েট এ ওয়েবসাইট নির্বাচন করব এবং আবার নেক্সটে ক্লিক করব। এখানে আপনি কয়েকটি ভিন্ন অপশন দেখতে পাবেন। এই ভিডিওর জন্য আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব, তাই আমি ওয়ার্ডপ্রেস অপশনটি নির্বাচন করব। তারপর আবার নেক্সটে যাব। এরপর আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাকাউন্টের লগইন তথ্য নিশ্চিত করতে হবে। ডিফল্টভাবে এটি হবে আপনার হোস্টিঞ্জার অ্যাকাউন্টে ব্যবহৃত তথ্য। আমি ডিফল্টভাবেই রাখতে চাই, তাই নিচের ডান পাশে গিয়ে নেক্সটে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করুন, আর যদি আপনি আগে আপনার ডোমেন নাম টাইপ করে থাকেন তাহলে সেটি এখানেই দেখতে পাবেন। আমি এখানে আমার ডোমেন নাম নির্বাচন করব এবং তারপর নিচের ডান পাশে গিয়ে নেক্সটে ক্লিক করব। এবং এখানে আপনাকে আপনার ডোমেন রেজিস্টার করতে হবে। শুরুতে আপনার দেশ নির্বাচন করুন এবং এটি ব্যক্তিগত ডোমেন নাকি কোনো কোম্পানি বা সংস্থার জন্য ব্যবহৃত হবে তা ঠিক করুন। আমার ক্ষেত্রে এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত ডোমেন। এই অপশানগুলো নির্বাচন করার পর আমি নেক্সট স্টেপে ক্লিক করব এবং এখানে শুধু আপনার যোগাযোগের তথ্য কনফার্ম করুন। এগুলো সব আগের বিলিং ইনফরমেশন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। এখানে আপনার তথ্য কনফার্ম করুন, তারপর নিচে গিয়ে ফিনিশড রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এটি আপনার ডোমেন রেজিস্টার করবে। এরপর আপনার ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হতে পারে। আমি এখানে আমার কোডটি লিখব এবং ভেরিফাইয়ে ক্লিক করব। এবং এতেই আপনার ডোমেন নাম এখন রেজিস্টার হয়ে গেছে। এরপর আপনাকে আপনার ডেটা সেন্টার নির্বাচন করতে হবে। ডিফল্টভাবে এটি আপনার অবস্থানের সবচেয়ে কাছেরটি হওয়া উচিত, তবে নির্দিষ্ট অডিয়েন্স থাকলে তাদের কাছের ডেটা সেন্টার বেছে নিন। চাইলে ড্রপডাউন থেকে অন্য সেন্টারও নিতে পারেন। আমি এটি ডিফল্ট রাখছি। ডান দিকে নিচে যান এবং নেক্সটে ক্লিক করুন। এবং এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে যাচ্ছে। এটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই আমি দ্রুত এগিয়ে যাব যতক্ষণ না এটি শেষ হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে আপনাকে হোস্টিঞ্জার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। এখানে প্রথমেই আপনি লক্ষ্য করবেন আপনার ডোমেন সম্পূর্ণভাবে রেজিস্টার্ড হতে ইমেল ভেরিফিকেশন লাগতে পারে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে সেই নোটিফিকেশন দেখেন, তাহলে আপনি যেই ইমেল ঠিকানা দিয়ে সাইন আপ করেছিলেন সেটি চেক করুন হোস্টিঞ্জারের জন্য, এবং এই শিরোনামের ইমেলটি খুঁজুন। আপনার ডোমেন ব্যবহারের জন্য ইমেল ঠিকানা যাচাই করুন। ওই ইমেলটি খুলুন এবং এটি কিছুটা এরকম দেখাবে। আপনাকে শুধু নিচে গিয়ে ইমেল যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। আমি এগিয়ে গিয়ে কনফার্মে ক্লিক করব এবং এখন আপনার ইমেল যাচাই হয়ে গেছে, তাই আপনি আপনার ডোমেন ব্যবহার শুরু করতে পারেন। আর এখন যদি আমি আবার আমার হোস্টিঞ্জার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যাই, তাহলে দেখবেন ডোমেনটি এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে সবকিছু ঠিকঠাক আছে, শুরু করার জন্য প্রস্তুত। ওয়ার্ডপ্রেস এখন ইনস্টল হয়েছে এবং আমাদের ডোমেনের সাথে সংযুক্ত হয়েছে, তাই ধাপ 3 সম্পন্ন হলো। এরপর আমরা ধাপ 4-এ যাব, যেখানে আমরা আমাদের থিম ও প্লাগইন ইনস্টল করব এবং ওয়েবসাইটের জন্য একটি টেমপ্লেট লোড করব। কিন্তু তার আগে আমাদের দ্রুত ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডগুলো বুঝে নিতে হবে। আপনি যখনই হোস্টিঞ্জারে সাইন আপ করবেন, তখন আপনি আসলে দুটি আলাদা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পাবেন। এখন আমরা হোস্টিঞ্জার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি নির্বাচন করেছি এবং আপনি এখানে বাম পাশে তা দেখতে পারবেন। আপনি যদি আপনার হোস্টিঞ্জার ডোমেন বা হোস্টিং প্ল্যান সংক্রান্ত কিছু কনফিগার করতে চান, তাহলে সেটা এখান থেকেই করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার আসল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সংক্রান্ত তথ্য দেখতে চান, তাহলে বাম পাশে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করুন। এতে আপনার মূল ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি এখানে খুলে যাবে এবং ডিফল্টভাবে এখানে আপনি অনেক ধরনের স্ক্রিন এলিমেন্ট দেখতে পাবেন। কিন্তু আপনি যদি এখানে নিচে স্ক্রল করেন, তাহলে আপনার সাইটের স্বাস্থ্য অবস্থা মতো তথ্য দেখতে পাবেন। আপনি ব্লগ পোস্টের জন্য ড্রাফট তৈরি করতে পারেন এবং এখানে আরও কিছু অন্যান্য সেটিংসও পাবেন। আমি যখনই নতুন কোনো ওয়েবসাইট তৈরি করি, তখন ওপরে স্ক্রল করে স্ক্রিন অপশন খুলে নিই এবং এখান থেকে আমি সবকিছু আনচেক করে দিই। এতে আমাদের জন্য একটা সুন্দর পরিষ্কার শুরু করার পয়েন্ট তৈরি হবে। আর আপনি চাইলে এই স্ক্রিন এলিমেন্টগুলোর যে কোনোটা আবার যোগ করতে পারেন। আমার ক্ষেত্রে আমি সবগুলোই আনচেক রেখেই স্ক্রিন অপশন বন্ধ করে দিচ্ছি। আর এখন আমাদের কাছে একটা সুন্দর পরিষ্কার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে। এরপর চলুন আমাদের থিম ইনস্টল করি। এখানে বাম পাশে যান এবং অ্যাপিয়ারেন্স ট্যাবটি খুঁজে নিন। এখান থেকে থিমসে ক্লিক করুন এবং ডিফল্টভাবে আপনার কাছে 2025 থিমটি অ্যাক্টিভেটেড থাকবে। কিন্তু আমরা এখন একটা ভিন্ন থিমে সুইচ করব, যার নাম অ্যাস্ট্রা।
অ্যাস্ট্রা হলো সবচেয়ে বিগিনার ফ্রেন্ডলি থিমগুলোর একটি, এবং এটি আমাদেরকে ফ্রি টেমপ্লেটের একটি লাইব্রেরিতে অ্যাক্সেস দেয়, যেগুলো আমরা পরে আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করতে ব্যবহার করব। এটি অত্যন্ত বিগিনার ফ্রেন্ডলি এবং প্রায় যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্যই একেবারে উপযুক্ত। ওই থিমটি পেতে নিচে যান এবং অ্যাড থিমে ক্লিক করুন। তারপর ওপরের ডান পাশে যান, ক্লিক করুন এবং অ্যাস্ট্রা লিখে সার্চ করুন। এখানে আপনি অ্যাস্ট্রা থিমটি দেখতে পাবেন। এগিয়ে যান এবং ইনস্টলে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করুন এবং এখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাস্ট্রা থিমটি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এই ব্যানারটি বন্ধ করে দিন এবং এখন আপনি দেখতে পাবেন যে বর্তমান অ্যাক্টিভ থিম হল অ্যাস্ট্রা। এরপর আমরা বাম পাশে থাকা প্লাগইনস ট্যাবে চলে যাব। ডিফল্টভাবে এখানে কিছু প্রি ইনস্টলড প্লাগইন থাকবে। এই ভিডিওতে আমরা পরে যে টেমপ্লেট প্লাগইন ইনস্টল করব তা যেন ঠিকভাবে কাজ করে, সেজন্য আমাদের এই সব প্রি ইনস্টলড প্লাগইনসগুলো ডিঅ্যাক্টিভেট করতে হবে। এটা করলে আমাদের জন্য একদম পরিষ্কার একটি শুরু তৈরি হবে। সব প্রি ইনস্টল প্লাগইন ডিঅ্যাক্টিভেট করতে ওপরে যান এবং এই চেকবক্সে ক্লিক করুন। তারপর বাল্ক অ্যাকশনসে ক্লিক করুন এবং ডিঅ্যাক্টিভেট সিলেক্ট করুন। এবার অ্যাপ্লাইতে ক্লিক করুন। এতে সব প্লাগইন ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং এগুলোকে এই তালিকা থেকে সরাতে আবার চেকবক্সে ক্লিক করুন, বাল্ক অ্যাকশনসে যান এবং ডিলিট সিলেক্ট করুন। অ্যাপ্লাইতে ক্লিক করুন, ওপরে যান এবং ওকেতে ক্লিক করুন। এতে সব প্লাগইন ডিলিট হয়ে যাবে। এখন চলুন আমরা একটা নতুন প্লাগইন যোগ করি। বামে যান এবং অ্যাড প্লাগইনে ক্লিক করুন। এতে সব উপলব্ধ প্লাগইন খুলে যাবে। আপনি এগুলোকে আপনার ফোনের অ্যাপের মতো ভাবতে পারেন। এমন হাজার হাজার প্লাগইন আছে এবং প্রতিটির উদ্দেশ্য আলাদা। তাই আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো নির্দিষ্ট ফিচার খুঁজে থাকেন, একটু রিসার্চ করুন। সম্ভবত এমন কোনো প্লাগইন পেয়ে যাবেন যা আপনাকে সাহায্য করতে পারে। আমাদের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট প্লাগইন খুঁজছি যা আমাদের ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করবে। ওপরে যান এবং সেখানে ক্লিক করুন। এরপর এখানে লিখুন স্টার্টার টেমপ্লেটস এবং আপনি এখানে এটি দেখতে পারেন। এটাই সেই প্লাগইন যা আমাদেরকে আগেই বলা ফ্রি উচ্চমানের টেমপ্লেটগুলোতে অ্যাক্সেস দেবে। এগিয়ে যান এবং ইনস্টল নাও ক্লিক করুন এবং তারপর অ্যাক্টিভেট করুন এবং এখান থেকে আপনাকে স্টার্টার টেমপ্লেটের অনবোর্ডিংয়ে নিয়ে যাওয়া হবে। এখানে প্রথমেই আপনি ওপরের ডান দিকে যান এবং আপনার পেজ বিল্ডার সিলেক্ট করুন। এই ভিডিওতে আমরা এলিমেন্টর নিয়ে কাজ করব, তবে কিছু ক্ষেত্রে আপনি এটি দেখতে নাও পেতে পারেন। আপনার যদি এই সমস্যা হয় তাহলে আমি আপনাকে দেখাবো কিভাবে এটি ঠিক করবেন। শুরুতে নিচে যান এবং এক্সিট টু ড্যাশবোর্ড ক্লিক করুন। তারপর বাম পাশে গিয়ে আপনার সেটিংস খুলুন। এখান থেকে একেবারে নিচে স্ক্রল করুন এবং আপনি এখানে এই সেটিংসতে পাবেন যেখানে লেখা আছে ডিসেবল এলিমেন্টার পেজ বিল্ডার টেমপ্লেটস ইন স্টার্টার টেমপ্লেটস। কিছু ক্ষেত্রে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকতে পারে এবং যদি এই অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে এটি বন্ধ করে দিতে হবে। তাই নিশ্চিত করুন যে এই সেটিংসটি সিলেক্ট করা নেই এবং সেভ চেঞ্জেস ক্লিক করুন। এখন এটা হয়ে গেলে এলিমেন্টর এখন দেখা যাবে। স্টার্টার টেমপ্লেটে ফিরে যেতে বাম পাশে প্লাগইনসে যান এবং স্টার্টার টেমপ্লেটসের নিচে গেট স্টার্টেড ক্লিক করুন। এরপর আপনাকে আবার স্টার্টার টেমপ্লেটের অনবোর্ডিংয়ে নিয়ে আসা হবে। আবারও ওপরে ডান পাশে যান এবং এলিমেন্টার পেজ বিল্ডার সিলেক্ট করুন, আর এতে স্টার্টার টেমপ্লেট গ্যালারি খুলে যাবে। আপনি যদি নির্দিষ্ট ধরনের কোনো টেমপ্লেট খুঁজে থাকেন তাহলে ওপরে এখানে সার্চ করতে পারেন। এছাড়াও এখানে কিছু প্রস্তুত তালিকাও রয়েছে। আমি আপনাকে পরামর্শ দেব কিছুটা সময় নিয়ে এই তালিকাগুলো ঘুরে দেখুন, অথবা শুধু হোম পেজে স্ক্রল করুন এবং এমন কোনো টেমপ্লেট খুঁজে নিন যেটা আপনার নজরে পড়ে। আপনি যদি কোনো টেমপ্লেটের ওপরের ডান পাশে প্রিমিয়াম ট্যাগ দেখতে পান, তার মানে সেটার জন্য আপনাকে টাকা দিতে হবে। কিন্তু যদি প্রিমিয়াম ট্যাগ না থাকে তাহলে সেটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমি আবার ওপরে স্ক্রল করে যাচ্ছি এবং এই ভিডিওর জন্য আমি লাভ নেচার টেমপ্লেটটি বেছে নেব। এটার চেহারা আমার ভালো লেগেছে, তাই আমি এটাতে ক্লিক করব। ডান পাশে আমি লাইভ দেখতে পারি টেমপ্লেটটি দেখতে কেমন হবে। আমি সাইটটি স্ক্রল করে দেখতে পারি এবং এর ডিজাইনটি আমার বেশ পছন্দ হয়েছে, তাই আমি এটিই বেছে নিচ্ছি। বাম পাশে আরও কিছু সেটিংস আছে। এখান থেকে আপনি সাইট লোগো আপলোড করতে পারেন। আপনি ফন্ট স্টাইলও পরিবর্তন করতে পারেন, আর নিচের দিকে আপনি কালার প্যালেট পরিবর্তন করতে পারবেন। আমার মনে হচ্ছে আমি এখানে এই সবুজ অপশনটাই নেব।
আমি এই সেটিংস নিয়ে খুশি, তাই নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এখানে স্ক্রিনে আপনি চাইলে অতিরিক্ত কোনো ফিচার নিতে পারবেন কিনা তা বেছে নিতে পারবেন। এখানে আমাদের আসলে শুধু পেজ বিল্ডার আর কন্ট্যাক্ট ফন্টটাই দরকার। ডিফল্টভাবে আপনার কাছে এসইও এবং সার্চ ভিজিবিলিটি চালু থাকতে পারে। আমার মনে হয় এটা আমার দরকার হবে না, তাই আমি এটা আনচেক করে দিচ্ছি। আপনি আপনার ওয়েবসাইটের জন্য যেসব ফিচার বেছে নিয়েছেন সেগুলো ঠিক করার পর নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড লেটস গোতে ক্লিক করুন এবং নিচে গিয়ে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করুন। এখন স্টার্টার টেমপ্লেটস আপনার জন্য ওয়েবসাইট তৈরি করে দেবে। এটা সম্পূর্ণ হতে কয়েক মুহূর্ত সময় দিন। এখন আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এবং ব্যবহার করার জন্য প্রস্তুত। আপনার ওয়েবসাইটে যেতে চাইলে ভিউ ইয়োর ওয়েবসাইটে ক্লিক করুন। তারপর আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। আগের মতোই স্ক্রল করে দেখতে পারেন সবকিছু কেমন দেখাচ্ছে। এখানে ওপরে তৈরি করা পেজগুলোতেও যেতে পারবেন। এখন আমরা চতুর্থ ধাপ শেষ করেছি। অ্যাস্ট্রা থিম ইনস্টল হয়েছে, স্টার্টার টেমপ্লেটস এবং এলিমেন্টার সেট করা হয়েছে এবং আমরা আমাদের টেমপ্লেট ইম্পোর্ট করেছি। এর মানে এখন পঞ্চম ধাপের সময়, যেখানে আমরা ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করব। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এডিট করতে ওপরে যান এবং এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করুন। এখানকার এই পপ আপটি বন্ধ করুন, গটিতে ক্লিক করুন এবং এখন আপনি এলিমেন্টার পেজ বিল্ডারের ভিতরে আছেন। এখন এই পেজের কন্টেন্ট পরিবর্তন শুরু করার আগে ওয়েবসাইট এবং পেজগুলো কিভাবে গঠিত তা আগে বোঝা সত্যি সহায়ক। এখানে ডান পাশে আপনি স্ট্রাকচার প্যানেল দেখতে পাবেন, আর যদি না দেখেন তাহলে ওপরের এই আইকনে ক্লিক করে যে কোনো সময় এটি খুলতে বা বন্ধ করতে পারবেন। আপনার স্ট্রাকচার প্যানেলের মধ্যে আপনি বিভিন্ন কন্টেনারের তালিকা দেখতে পাবেন। আপনি এগুলোকে আপনার ওয়েবসাইটের বড় বড় সেকশনের মতো ভাবতে পারেন। আমি যদি এখানে এই অ্যারোতে ক্লিক করে এই কন্টেনারটি এক্সপ্যান্ড ও ওপেন করি, তাহলে আপনি দেখতে পাবেন এর ভেতরে আরেকটি কন্টেনার আছে। এই ভেতরের কন্টেনারগুলো ওই বড় সেকশনের ভেতরের কলামের মতো। তাহলে আমি এবার এই ভেতরের কন্টেনারটি খুলে দেখাচ্ছি এবং তারপর আপনি দেখতে পাবেন এর ভেতরে থাকা বিভিন্ন এলিমেন্ট। এখানে আমাদের আছে একটি হেডিং, দ্বিতীয় একটি হেডিং, একটি টেক্সট এডিটর এবং একটা বাটন। আর আপনি যদি বাম পাশে পেজের দিকে তাকান তাহলে দেখতে পাবেন ঠিক একই এলিমেন্টগুলো সেখানে আছে। আপনার প্রথম হেডিং, দ্বিতীয় হেডিং, টেক্সট এডিটর এবং বাটন রয়েছে। এখন যদি আমরা এখানে স্ট্রাকচার প্যানেলে ফিরে যাই, আমি চাইলে কোনো এলিমেন্টে ক্লিক করে সেটি এডিট করতে পারি। আমি চাইলে এখানে এই চোখের আইকনে ক্লিক করে সেটি ডিসেবল করতে পারি এবং আবার ক্লিক করলে সেটি এনেবল হয়ে যাবে। আমি চাইলে কোনো এলিমেন্টে রাইট ক্লিক করে নিচে গিয়ে ডিলিটে ক্লিক করে সেটি মুছে ফেলতেও পারি। আপনি চাইলে আপনার পেজের এলিমেন্টগুলোকে সহজেই ড্র্যাগ করে একটার নিচে বা ওপরে সরিয়ে পুনঃবিন্যাস করতে পারেন। আমি এখন এই হেডিংটা আবার ওপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন যেহেতু আমরা বুঝতে পেরেছি পেজ এবং ওয়েবসাইট কিভাবে গঠিত, চলুন এবার কিছু কন্টেন্ট পরিবর্তন করা শুরু করি। এখানে আমরা প্রথমে বুঝব কিভাবে টেক্সট এডিট করতে হয়। আপনি চাইলে টেক্সটে ডাবল ক্লিক করে সেটি এডিট করতে পারেন। আপনি চাইলে বাম পাশে এখান থেকেও এটি পরিবর্তন করতে পারেন। আমি আমার হেডিংটা পরিবর্তন করে লিখব আমার ওয়েবসাইটে স্বাগতম। এখন আমার মনে হচ্ছে দ্বিতীয় এই হেডিংটা আর দরকার নেই, তাই আমি এটাতে রাইট ক্লিক করব এবং নিচে গিয়ে এই এলিমেন্টটা ডিলিট করে দেব। এখানকার টেক্সট এডিটরের ক্ষেত্রেও আমি একই কাজ করব। এরপর চলুন এবার এই বাটনটা আপডেট করি। প্রথমে আমি বাটনে ক্লিক করব আর দেখবেন এর সেটিংস এখানে বাম পাশে চলে এসেছে। যদি আমি টাইপ সেটিংস খুলে দেখি তাহলে এখানে ডিফল্ট, ইনফো, সাকসেস, ওয়ার্নিং বা ডেঞ্জার এসব থেকে পরিবর্তন করা যায়। অধিকাংশ ক্ষেত্রেই আপনি শুধু ডিফল্ট বাটন টাইপটাই ব্যবহার করবেন, তাই আমি এটাকে ডিফল্টই রেখে দিচ্ছি। টেক্সটের ক্ষেত্রে আমি এটা গেট স্টার্টেড থেকে পরিবর্তন করে রিড কন্ট্যাক্ট মি করে দিচ্ছি। আর লিঙ্কের নিচে এখানে নির্ধারণ করা হয় যে ওয়েবসাইট ভিজিটার বাটনে ক্লিক করলে কোথায় যাবে। তাহলে উদাহরণস্বরূপ এখানে আমি কোনো পেজের নাম টাইপ করা শুরু করতে পারি। আমি এখানে হ্যাশট্যাগটা ডিলিট করে দিয়ে তারপর কন্ট্যাক্ট টাইপ করব। আপনি দেখবেন আমার কন্ট্যাক্ট পেজটা এখানে চলে এসেছে। আমি এটা সিলেক্ট করছি। এখন কেউ কন্ট্যাক্ট মি বাটনে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে যাবে। আপনার ক্ষেত্রে বাটনে সঠিক কল টু অ্যাকশন নিশ্চিত করুন, যেমন স্টোরের জন্য কন্ট্যাক্ট মি এর বদলে শপ নাও লিখতে পারেন। আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে লিখুন চেক আউট মাই পোর্টফোলিও এবং নিশ্চিত করুন এটি সঠিক পেজে লিঙ্ক করা আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের ওয়েবসাইটের হেডিং এবং বাটন কনফিগার করেছি। এবার চলুন দেখি কিভাবে ছবি পরিবর্তন করা যায়।
চলুন নিচে স্ক্রল করি আমাদের পরবর্তী কন্টেইনারে, যেখানে কয়েকটি ভিন্ন ছবি রয়েছে। একটা ছবি পরিবর্তন করতে আমি এখানে ছবির ওপর ক্লিক করব, আর বাম পাশে আপনি ছবি বাছাই করার অপশন দেখতে পাবেন। এখানে চুজ ইমেজে ক্লিক করুন। এখন আমি আমার কম্পিউটার থেকে নিজের কাস্টম ছবি ড্র্যাগ ও ড্রপ করব। এখানে ফেলাবেন। ফাইলটি আপলোড হয়ে গেলে আমি নিশ্চিত করব এটি এখানে সিলেক্ট করা আছে। এখানে আপনি আপনার মিডিয়া লাইব্রেরিও দেখতে পাবেন। এখানে ইতিমধ্যেই অনেকগুলো ভিন্ন ছবি থাকবে। এটা কারণ এগুলো আপনার টেমপ্লেট থেকে আগেই ইম্পোর্ট করা হয়েছিল। তাহলে আমার কাস্টম ছবি সিলেক্ট করার পর আমি নিচের ডান পাশে গিয়ে সিলেক্টে ক্লিক করব, এবং এখন আমার কাস্টম ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। এখন আমি চাইলে আমার ওয়েবসাইটের বাকি ছবিগুলোর জন্য ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করতে পারি। এখন ধরুন আপনি যদি একেবারে নতুন কোনো এলিমেন্ট যোগ করতে চান, চলুন আমাদের পেজের একদম ওপরে আবার স্ক্রল করি, তারপর ওপরের বাম পাশে গিয়ে এই প্লাস বোতামটি খুঁজে নিই। এটিতে ক্লিক করলে আপনি নতুন কন্টেনার, গ্রিড এবং এলিমেন্টও যোগ করতে পারবেন। ধরুন আমি যদি আবার দ্বিতীয় হেডিংটি যোগ করতে চাই, আমি এখানে হেডিং এলিমেন্টটি খুঁজে নিয়ে সহজেই ড্র্যাগ করে যেখানে চাই সেখানে ড্রপ করতে পারি। আপনি এখানে এই গোলাপি লাইনটি দেখতে পাবেন। এটি আপনাকে দেখাচ্ছে আপনি যখন এলিমেন্টটি ড্রপ করবেন তখন সেটি ঠিক কোথায় গিয়ে বসবে। তাহলে আমি এটিকে আমার প্রথম হেডিংয়ের নিচে ড্রপ করব, এবং আপনি দেখবেন হেডিংটি তার নিচে চলে এসেছে। এই পরিবর্তনটি বাতিল করতে আমি আমার কিবোর্ডে Ctrl+Z অথবা Command+Z চাপব। এটি খুব দ্রুত কোনো পরিবর্তন বাতিল করার সহজ উপায়, যদি আপনি সেটি পছন্দ না করেন। এখন চলুন পেজের ওপরে যাই এবং এই বিভিন্ন ডিভাইস আইকনগুলো দেখি। এখন আমরা ডেস্কটপ ভিউ সিলেক্ট করেছি। আমি চাইলে এখানে মাঝখানে থাকা ট্যাবলেট বাটনে ক্লিক করে ট্যাবলেট ভিউতে যেতে পারি। আমি মোবাইল ভিউতেও পরিবর্তন করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইটে ডেস্কটপ ভিউতে যেসব পরিবর্তন করেছি সেগুলো মোবাইল ভিউতেও একদম নিখুঁতভাবে এসেছে। এটাই এই টেমপ্লেটগুলো ব্যবহারের আরেকটি দারুণ দিক। এগুলো প্রতিটি ডিভাইসের জন্য দারুণভাবে অপটিমাইজড, এবং এই ডিভাইস আইকনগুলোর পাশে আপনি আপনার পেজ ভিউ দেখতে পাবেন। এখন আমরা হোম পেজ এডিট করছি, কিন্তু আপনি চাইলে অন্য কোনো পেজে যেতে এখানে পেজে ক্লিক করলেই হবে, এবং আমরা আমাদের অ্যাবাউট পেজ, সার্ভিসেস পেজ অথবা কন্ট্যাক্ট পেজ খুলতে পারি। এছাড়াও আপনি এখান থেকে একেবারে নতুন পেজও যোগ করতে পারেন। নতুন পেজ যোগ করতে এখানে এই বাটনে ক্লিক করুন এবং সেভ অ্যান্ড লিভে ক্লিক করুন, এবং এখান থেকে আপনি একেবারে শুরু থেকে আপনার নতুন পেজ তৈরি করা শুরু করতে পারবেন। আপনি আগের মতোই লেআউট এবং এলিমেন্টগুলো ড্র্যাগ করে আনতে পারেন, কিন্তু স্টার্টার টেমপ্লেটসের আরেকটি দারুণ ফিচার হলো এখান থেকে আপনি যদি স্টার্টার টেমপ্লেটস আইকনে ক্লিক করেন তাহলে আপনি অন্য টেমপ্লেট থেকে প্রস্তুত পেজ ইম্পোর্ট করতে পারবেন। উদাহরণস্বরূপ এখানে যদি আমার আউটডোর অ্যাডভেঞ্চার টেমপ্লেটটি পছন্দ হয়, আমি এতে ক্লিক করে এটি খুলতে পারি। এরপর আমি এই টেমপ্লেট থেকে যে কোনো পেজ সহজেই ইম্পোর্ট করতে পারি। উদাহরণস্বরূপ যদি আমি একটি সার্ভিসেস পেজ তৈরি করতে চাই তাহলে আমি এটি সরাসরি এই নতুন টেমপ্লেট থেকে নিতে পারি। এখন যদি আপনি শুধু একটি প্রস্তুত ব্লগ যোগ করতে চান তাহলে ওপরে যান এবং পেজ থেকে ব্লগসে সুইচ করুন, এবং এখানে আপনি সব প্রস্তুত ব্লগ দেখতে পাবেন যেগুলো উপলব্ধ আছে, এবং ওপরের বাম পাশে আপনি অল থেকে সুইচ করতে পারেন এবং বিভিন্ন পেজ টাইপের জন্য উপলব্ধ সব প্রস্তুত ব্লগ দেখতে পাবেন। তাই আপনি ফিচার্স পেজ, সার্ভিসেস পেজ অথবা উদাহরণস্বরূপ একটা এফএকিউ পেজ বানাচ্ছেন কিনা, আপনি যেটা দরকার সেটাতে ক্লিক করুন এবং যেটা পছন্দ হয় সেই ব্লকে ক্লিক করুন। আমি মাঝখানের এইটা পছন্দ করছি। তারপর ওপরে যান এবং ইম্পোর্ট ব্লকে ক্লিক করুন। দেখুন এটা আপনার নতুন পেজে চলে এসেছে। এখন পেজের নাম পরিবর্তন করতে হবে। ওপরে শুধু এলিমেন্টার পেজ এবং ড্রাফট লেখা আছে। নাম বদলাতে ওপরের এই আইকনটি ক্লিক করুন। এতে আপনার পেজ সেটিংস খুলে দেবে। এখানে টাইটেলটা পরিবর্তন করে এফএকিউ লিখে দিন। তারপর আমরা স্ট্যাটাসটা ড্রাফট থেকে পাবলিশতে পরিবর্তন করব, এবং যখনই আপনি আপনার পেজ এডিটিং শেষ করবেন ওপরের ডান পাশে যান এবং পাবলিশে ক্লিক করুন। এখন এখানে যেমন দেখতে পাচ্ছেন পেজের নাম পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে লেখা আছে এফএকিউ এবং এটার ড্রাফট নেই। এখন যদি আমি স্ট্রাকচার প্যানেলটা সরিয়ে দিই তাহলে আমরা ওপরের মেন মেনুটা দেখতে পারবো। এখানে বর্তমানে আমাদের টেমপ্লেট থেকে ইম্পোর্ট করা সব পেজের তালিকা আছে, কিন্তু আমাদের নতুন এফএকিউ পেজটা এই ন্যাভিগেশন মেনুতে যোগ করতে হবে, এবং আমি আমাদের সাইটের লোগোটাও আপডেট করতে চাই।
এটা করতে হলে আমাদের আসলে এলিমেন্টর পেজ বিল্ডার ছেড়ে ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর খুলতে হবে। সেখানে যেতে হলে ওপরের বাম পাশে যান এবং এলিমেন্টর লোগোতে ক্লিক করুন। এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। তারপর আবার উপরের বাম পাশে যান এবং ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করুন। এখান থেকে উপরে যান এবং আপনার ওয়েবসাইটটি খুঁজে নিন। ভিজিট সাইটে ক্লিক করুন। তারপর উপরে যান এবং কাস্টমাইজ বাটনে ক্লিক করুন। এখন এটি আপনার ওয়ার্ডপ্রেস থিম সেটিংস খুলে দেবে। চলুন শুরু করি কিভাবে আমাদের প্রধান মেনু আপডেট করতে হয় তা শিখে নেই। বাম পাশে যান এবং মেনুজ খুঁজে বের করুন। এখানে ক্লিক করুন। মেন মেনুতে ক্লিক করুন। তারপর আপনি এখানে আপনার পেজগুলো তালিকা দেখতে পাবেন। এখন আমাদের কাছে আছে হোম, অ্যাবাউট, সার্ভিসেস এবং কন্ট্যাক্ট। আপনি এই একই পেজগুলো ওপরের ডান পাশে তালিকাভুক্ত দেখতে পাবেন। আমরা একটু আগে তৈরি করা এফএকিউ পেজটি যোগ করতে অ্যাড আইটেমসে ক্লিক করুন। আপনি যে পেজটি যোগ করতে চান সেটি খুঁজে বের করুন এবং তারপর প্লাস আইকনে ক্লিক করুন। আর যদি আমি ডান পাশে আমার ওয়েবসাইটে আবার ক্লিক করি তাহলে দেখব নতুন পেজটি ওপরে যোগ হয়েছে। আপনি চাইলে আপনার প্রধান মেনুর ভিতরে পেজগুলোর ক্রম পরিবর্তন করতে পারেন। এটি করতে শুধু যেই পেজটি সরাতে চান সেটিতে ক্লিক করে ধরে রাখুন, তারপর সেটিকে নতুন অবস্থানে টেনে নিয়ে যান। আমি এটাকে এখানে টেনে এনে ছেড়ে দিলাম, আর আপনি দেখবেন এটা এখন আমার হোম পেজের পরে তালিকাভুক্ত হয়েছে। আপনার পরিবর্তনগুলো নিয়ে সন্তুষ্ট হলে ওপরে গিয়ে পাবলিশে ক্লিক করুন, আর এখন এই পরিবর্তনগুলো সংরক্ষিত হবে। এরপর চলুন শিখি কিভাবে আমাদের সাইটের লোগো আপডেট করতে হয় এবং হেডার সেটিংসগুলো দেখি। এখান থেকে বাম পাশে যান এবং ব্যাক বাটনে ক্লিক করুন এবং আবার এখান থেকে নিচে যান এবং হেডার খুঁজে বের করুন। এখানে ক্লিক করুন এবং আপনি কোন টেমপ্লেটটি বেছে নিয়েছেন তার উপর নির্ভর করে এখানে আপনি একটা নোটিফিকেশন দেখতে পারেন ট্রান্সপারেন্ট হেডার নিয়ে। আপনি যদি এটি দেখেন তাহলে এটি গুরুত্বপূর্ণ এবং আমরা একটু পরেই এটি দেখব, কিন্তু আপাতত নিচে যান এবং সাইট টাইটেল অ্যান্ড লোগো খুঁজে বের করুন। এখানে ক্লিক করুন। চেঞ্জ লোগোতে ক্লিক করুন। ওপরে যান এবং আপলোড ফাইলসে ক্লিক করুন এবং এখন আমি আমার কম্পিউটার থেকে কাস্টম লোগোটি টেনে আনব। আমি এটাকে এখানে ছেড়ে দেব। ডান দিকে নিচে যান এবং সিলেক্টে ক্লিক করুন এবং এখন আপনি আপনার ছবিটি ক্রপ করার অপশন পাবেন। এখনই আমার লোগোটা দেখা কঠিন, কারণ এটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর সাদা লোগো হিসাবে লোড হচ্ছে। তবে নিরাপদ থাকার জন্য আমি নিচের দিকটা একটু বাড়তি জায়গা দেব, আর একইভাবে ওপরের দিকেও একটু জায়গা রাখব। এবং এটা হয়ে গেলে আমি নিচের ডান দিকে গিয়ে ক্রপ ইমেজে ক্লিক করব। এখন আপনি দেখবেন আমার কাস্টম লোগোটা এখানে উপরের বাম পাশে দেখা যাচ্ছে, কিন্তু এখনও এটা খুব ছোট এবং দেখা কঠিন। এটা ঠিক করতে চলুন নিচে গিয়ে লোগো উইথ স্লাইডারটা খুঁজে বের করি। আমি এটা 60 থেকে 110-এ সেট করব। এখন এটা অনেক ভালো দেখাচ্ছে এখানে। এখন যেমনটা একটু আগে বলেছিলাম, যদি আপনি ট্রান্সপারেন্ট হেডার নোটিফিকেশন পান তাহলে আপনাকে সেটাতে ক্লিক করতে হবে যাতে আপনার লোগো পুরোপুরি আপডেট হয়। তাহলে কাস্টমাইজ ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করুন। এরপর আপনাকে ডিফারেন্ট ট্রান্সপারেন্ট লোগো অপশনটি ডিসেবল করতে হবে। তাই আমি এটা বন্ধ করে দিচ্ছি, আর এখন এটা হয়ে গেলে আমার লোগো পুরোপুরি আপডেট হয়েছে। এবং এখন যদি আপনি আপনার হেডারের লেআউট কাস্টমাইজ করতে চান, যেমন এখন আমার লোগো আছে, তারপর আমার মেন মেনু এবং এরপর এই বোতামটা এখানে, আপনাকে এখানে পৃষ্ঠার নিচের দিকে দেখতে হবে। নিচের এই সেটিংসগুলো আপনার হেডারের লেআউট নিয়ন্ত্রণ করে। কোনো এলিমেন্ট সরাতে শুধু সেটাকে ড্র্যাগ করে নতুন জায়গায় নিয়ে যান। আমি আমার লোগোটা নিয়ে আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি এবং আপনি চাইলে আপনার হেডার থেকে বিভিন্ন এলিমেন্টও সরাতে পারেন। যেমন এখানে আমার এই বোতামটা উপরে ডান পাশে আছে। আমি মনে করি এটা আমার দরকার নেই, তাই এটা সরাতে আমি নিচে গিয়ে বোতামটা খুঁজে বের করব, তারপর ক্লিক করব। এখন এটা আমার হেডার থেকে ওই এলিমেন্টটা সরিয়ে দেবে। এখন পর্যন্ত আমার হেডারে করা পরিবর্তনগুলো নিয়ে আমি সন্তুষ্ট, তাই আমি ওপরে গিয়ে পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখেছি কিভাবে আমাদের ওয়েবসাইটের লোগো ও হেডার এবং মেন মেনু কাস্টমাইজ করতে হয়। পরবর্তী ধাপে আমরা আমাদের ওয়েবসাইটের ফুটার আর ফুটার মেনু কাস্টমাইজ করব। যদি আমি একেবারে নিচে চলে যাই তাহলে এখানে আমার ফুটার দেখতে পাবো। এর ভেতরে আমার একটা মেনু এবং আরও কিছু ভিন্ন এলিমেন্ট আছে। এটি আপডেট করতে চলুন বাম পাশে গিয়ে ব্যাক বাটনে ক্লিক করি এবং আবারও নিচে গিয়ে ফুটারে ক্লিক করি। এটি কাস্টমাইজ করাও আপনার হেডারের মতোই সহজ।
এখানেও নিচে একই ধরনের কন্ট্রোল আছে, যেখানে আপনি আপনার এলিমেন্টগুলো ডিলিট বা রিঅর্ডার করতে পারেন। যেমন ধরুন এখানে আমি চাই না এই লোগোটা দেখাক, তাহলে শুধু ক্লিক করলেই এটি সরিয়ে দিতে পারি। এবং একইভাবেই এই কপিরাইট নোটিসের ক্ষেত্রেও করতে পারি। এরপর আমাদের ফুটার মেনুর জন্য আমরা এখানে মেনুতে ক্লিক করে তারপর কনফিগার মেনুতে ক্লিক করে এটি অ্যাডজাস্ট করতে পারি। তারপর আমি নিচে স্ক্রল করে আমার ফুটার মেনু খুঁজে নেব। এখন এটি শুধু আমার মেন মেনু ব্যবহার করছে, ঠিক যেমন আমার হেডারের প্রাইমারি মেনু, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি এটিকে মেন মেনুতে সেট করবেন। তবে আপনি যদি নতুন একটি মেনু তৈরি করতে চান, তাহলে এখানে সেকেন্ডারি মেনুতে যেতে পারেন এবং ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করতে পারেন। আর আপনি চাইলে এখানেই একদম নতুন একটা মেনু তৈরি করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি মনে করি আমার ফুটারেও শুধু মেন মেনু ব্যবহার করব। আমি আমার ফুটারে করা পরিবর্তনগুলো নিয়ে সন্তুষ্ট, তাই আমি ওপরে গিয়ে পাবলিশে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করুন। থিম বা এর সেটিংস পরিবর্তন করতে চাইলে এখান থেকেই তা করতে পারবেন। তবে আপাতত ওপরের বাম পাশে গিয়ে ক্লিক করে থিম সেটিংস থেকে বেরিয়ে আসি। তারপর চলুন আবার এডিট উইথ এলিমেন্টার বাটনে ফিরে যাই। এখান থেকে আপনি যদি ওপরের বাম পাশে যান এবং এলিমেন্টার আইকনে ক্লিক করেন, তারপর সাইট সেটিংসে যান, তাহলে আপনার ওয়েবসাইটের ডিজাইন সংক্রান্ত সবকিছু পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনি আপনার রং, ফন্ট সবকিছু পরিবর্তন করতে পারবেন। আপনার টেক্সট, বাটন, ছবি এবং ফর্ম ফিল্ডগুলো যেভাবে দেখা যাবে সেটাও এখান থেকে ঠিক করতে পারবেন। এছাড়াও এখানে কিছু অতিরিক্ত সাইট সেটিংসও আছে, এবং এগুলো শেষ হলে ধাপ 5ও সম্পন্ন হলো। আপনার ওয়েবসাইট পুরোপুরি কাস্টমাইজড এবং লাইভ হয়ে গেছে। 5টি ধাপই শেষ: হোস্টিং, ডোমেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল, থিম প্লাগইন সেটআপ এবং ডিজাইন সাজানো। হোস্টিং আর সাইন আপের সময় মনে রাখবেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করুন যাতে সবচেয়ে সাশ্রয়ী অফারটি পেতে পারেন। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটি আপনাকে সাহায্য করেছে। দেখা হবে পরের ভিডিওতে।